নেতাজি নগর সরস্বতী নাট্যশালা বছরে অন্তত নানান ব্যস্ততার মধ্যেও একটি ওয়ার্কশপ আয়োজন করি। কখনো আমরা সেটা অবশ্যই সেটা আমরা বাইরে থেকে, আমাদের গ্রুপের বাইরে থেকে, সে অর্থে বাইরের লোক আমার কাছে কেউ নয়, সবাই আমরা খুব একত্রিত হয়ে একটা পরিবার হয়ে থিয়েটারের মানুষেরা রয়েছি। তবুও আমার দলের বাইরে যারা তাদের মতো করে কাজ করে তাদেরই কাউকে নিয়ে আসি, আমার বন্ধু কাউকে। এর আগে আমার সঙ্গে ওয়ার্কশপে সামিল হয়েছে দেবাশিস দত্ত, তার আগের বারে হয়েছে সুভাশিস খামারু, অত্যন্ত শ্রদ্ধা করি আমি মানুষটিকে। তার আগে দেবজিৎ ব্যানার্জি করেছে, প্রমুখ বহু নাট্য ব্যক্তিত্ব আমার এখানে এসেছে আমার মহড়ার কক্ষে। তাদের শিক্ষা আমাদের দান করেছেন, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আজ আমাদের আবার সেই দিন, থিয়েটার ওয়ার্কশপের দিন। আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই সুমিতদার কাছে, বালিগঞ্জ আরুষি, ওর জন্য একটা হাততালি হয়ে যাবে। কারণ এখানে শুধু আমরাই নয়, বালিগঞ্জ আরুষিও তার দলবল নিয়ে এখানে বসে রয়েছেন। কেননা সুমিতদাও আমার খুব ভালো বন্ধু, আমার কো-অ্যাক্টর। শুধু তাই নয়, নাটকে প্রকৃত সর্বমানুষ যাদের আমি চোখ খুললে দেখতে পাই, যতদূর চোখ যায়, আমার মনে হয় সুমিতা তাদের মধ্যে একজন। আমি সুমিতার জন্য হাততালি দিই। তো আরো হয়তো বেশি করে কাজটা করতে পারতো সুমিতা, কিন্তু এমন চাকরি প্রাইভেট ফার্মে বুঝতে পারি। ও সুমিতা কি হলো না, আজকে একটু মিথ্যে কথা বলে, দারুণ দারুণ মিথ্যে কথা বলে অফিস থেকে বেরোয়, সেগুলো আমাদের কাছে খুব চমকপ্রদ, এবং আমরা অভিনয় করতে গিয়ে শুনি এইসব কথাগুলো, ভালো লাগে। একটা সৎ উদ্দেশ্যের জন্যই এটা করা, আর কিছু নয়। তো আজকে আমাদের মধ্যে আছেন ওয়ার্কশপের মেন্টর সুদীপ্ত দত্ত, আমার বন্ধু। বন্ধু হলে হবে কি, তার কাজের জন্য তাকে আমি অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি। করা যায়, আমাকে বয়সে ছোট মানুষকেও তার কাজের জন্য সম্মান করা যায়, শ্রদ্ধা করা যায়। সুদীপ্ত নাটকের দলের নাম বয়স্ক সংলাপ। বয়স্ক সংলাপের নাম আমরা যারা হয়তো নতুন ছেলে মেয়েরা জানি না, যারা আমরা দীর্ঘদিন ধরে নাট্য চর্চা করছি, অবশ্যই বয়স্ক সংলাপের নাম আমরা জানি। এবং খুব ভালো ভালো কাজ করে। আমাদের মিনারভা রেপারেটরির শিল্পী নিয়োগেও ওকে শিক্ষক নিয়োগ করেছিলেন স্বয়ং দত্ত বসু মহাশয়, এবং আমাদের নানাবিধ নাট্য একাডেমির ওয়ার্কশপে ও শিক্ষক হিসেবে যায়। এবং অনেক জায়গায় রাকেশের বেলবাবুতেও অভিনয় করে। অত্যন্ত দক্ষ অভিনেতা, একজন ভালো মানুষ। তো আমি সুদীপ্তকে ডেকে নেব আমার গ্রুপের সহ সভাপতি আরুষ দত্তকে ডেকে নেব পুষ্পস্তবক বা একটি গাছ দিয়ে সম্মাননা জ্ঞাপনের জন্য নিয়ে আস। আর্টিফিশিয়াল গাছ দিয়ে আমরা, কেন আসল গাছ দিয়ে যদি জল না দিয়ে মেরে ফেলে সেটা আমার পক্ষে কষ্টকর। আমি আমার দলের আরেক সদস্য আকাশকে ডেকে নেব বই দিয়ে সম্মাননা জ্ঞাপনের জন্য। এই বইটা আমি চুজ করেছি তোমার জন্য, নাট্য মেলা। আমি তার আগে প্রশ্নের কথা বলেছি, দেখিও বইটা। সুমিতা তুমি এসো। মিষ্টিমুক্ত করাতেই হবে বাঙালি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। অনেক কথা আছে বলবো। আচ্ছা, আমি দলের এমন একটি বন্ধু আমার কাছে আছে, সৌদি ভোর 6টা থেকে রাত 2-2:30 পর্যন্ত নাটকে থাকে, থিয়েটারে থাকে এবং থাকতে ভালোবাসে। আমি সৌদিকে বলবো, আমাদের সরস্বতী নাট্যশালার যেটা সব থেকে চমকপ্রদ বিষয়, যা দিয়ে আমরা মানুষকে সম্মান দিই, সরস্বতী মূর্তি নিয়ে চলে সকলের সঙ্গে সুদীপ্তর একটু পরিচয় করিয়ে দেবো। নামগুলো তোমরা তোমাদের নামগুলো সবাই একটু বলো। আমার নাম সুব্রত, সুব্রত পয়রা। শুভশ্রী দত্ত। আমি সুমিত দাস। সঙ্গীতা সিনহা। পূর্ণব সিং রাজা। এমজে কার্তিক। নমস্কার, সুনিতা দত্ত। অবন্তিকা সেনগুপ্ত। অবন্তিকা সেনগুপ্ত। দেবস্মিতা নাশকর। সুধীর চক্রবর্তী।
আকাশ। দুই স্টুডেন্ট উজ্জ্বলা দত্তগুপ্ত ওরফে উমা। আরুষ দত্ত। সৌরজিৎ বসু। আসলে আমি যখন থিয়েটার শুরু করি, আমার মনে হয় জয়টাও তাই, যে সময় আমরা এই 90 শতকের শেষের দিকে, দশকের শেষের দিকে আরো নিয়মিত হচ্ছে যখন এই সহস্রাব্দের শুরুর দিকে ওয়ার্কশপ ধারণাটা আমাদের নিয়মিত থিয়েটার করে ছিল। ওয়ার্কশপ জিনিসটা কি বলতো, আমার যে তৈরি হওয়া সেটা তো ওয়ার্কশপ ভিত্তিক করে তৈরি হচ্ছে না। মানে ওয়ার্কশপ জিনিসটা কি সেটা নিয়মিত থিয়েটার জয়েন করার বেশ পরে শুরু করি। নাটক ওয়ার্কশপ, তারপরে মনে আছে যে আমেরিকা থেকে একটি দল এসেছিল ওয়ান স্ট্রিট থিয়েটার নামে। তারা তখন ওই তালিবানি শাসনটা জাস্ট উচ্চ হয়েছে আফগানিস্তানে, এবং ওরা ওখানটা কাজ করতো। আফগানিস্তান থিয়েটারের একটি দল, এক্সাইল থিয়েটার বলে, ওরা আমাদের দল এবং আমাদের হুগলি আমাদের পার্শ্ববর্তী জেলায় হুগলির একটি দল ব্যাংকের আরো মিলে একটা ওয়ার্কশপ ম্যানেজ করা হলো। সেখানে প্রচুর মানুষ হলো আর কি শিখলাম, কি শেখানো যাচ্ছে বড় কথা। ওই 3-4 দিন ছিলাম, 7 দিনে ছিল ওই ওয়ার্কশপটা। খুব মজা করে কাটলো, এবং ওই মজাটা না একটা অন্য ধরনের রেগুলেশন আমার দিয়েছিল, বা আমার সঙ্গে যারা জয়েন করেছিল আমার দলেরও বেশ কিছু মানুষ ছিল, অন্য দলের মানুষ ছিল। অনেকদিন পর্যন্ত, আমি বলবো প্রায় 2007-8-9 এরকম সময় পর্যন্ত আমার ক্ষেত্রে কলকাতা থিয়েটারের ব্যাপারটা অনেক আগে শুরু হয়েছে, বিশেষত বীরসংখ্যা হালদার, আমি বলবো একটা মাইলস্টোন, যখন এই দলের ব্যারিয়ার গুলো ভাঙতে শুরু করলেন। শুধু দল কেন্দ্রিক না হয়ে আমি মফস্বলের ছেলে কল্যাণী পার্শ্ববর্তী বয়স্ক অনেক জায়গায় বয়স্ক সন্ধ্যা আমাদের দল সেখানে আমার কাজ করা শুরু, এখন সেখানে ওইখানটায় ওই দলগত স্ট্রাকচারটা ভীষণ ব্যাপার। এই দলে ছিল, ওই দলে যাবে, ওই দলে একটা অদ্ভুত ধরনের ব্যাপার, একদম বারণ ছিল, একদম বারণই ছিল। সেটাকে নানা মজার মজার গল্প ছিল আর কি। মানে সেই ক্লোজডোর ইস্ট বেঙ্গল ফুটবল মাঠে যেভাবে প্র্যাকটিস হয় ওরকম হওয়ার কথা। এই রিহার্সাল ও দেখতে গেলে কি জানি একটা আইডিয়া শিখে ফেলবে, আর তারা বেশি নাম করে ফেলবে বা তাদের থিয়েটার ভালো হবে। কিন্তু আমি 2007-8-9 এই সময় থেকে আমি নিজেও বাইরে প্রচুর কাজ করতে শুরু করলাম, আমার দল অ্যালাউ করলো, বাইরের মানুষ আমার দলে কাজ করতে শুরু করলেন। এখন তো ব্যাপারটা অনেক ডাইলিউট হয়ে গেছে, ফলত এই যে আদান প্রদানটা এটা বহু আগে শুরু হওয়া উচিত ছিল। যাই হোক হচ্ছে, এর আমার খুব মজা লাগে বিষয়টা। ওয়ার্কশপে কি হবে না হবে আই ডোন্ট নো, আমি কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, যা মনে হবে ইমপ্রম্পটু ইম্প্রোভাইজেশন করতে করতে যাবো আর কি। কিন্তু আমার সবথেকে মজা লাগে এই ধরনের ওয়ার্কশপে আসতে, সেটা হচ্ছে এই যে এর আগে শুরু করেছিল মানুষ হচ্ছেন জয় স্যার, আর এই যে এখন যখন অপরিচিত মানুষজন তাদের সঙ্গে আজকে 4-5 ঘন্টা থেকে পরিচিত হবে, এবং দেওয়া নেওয়া দুটোই চলবে আর কি। শুধু দিতে আমি আসিনি, অত আমার ভান্ডারও নেই, আর নিতে আসবো তার জন্য ভান্ডার যথেষ্ট খালিও আছে। তো এই দুটো নিয়েই কাজটা হবে আর কি। এবার আমি যখন জয় স্যারকে ফোন করেছিলাম, জয় স্যার আসলে কি করবো, মানে কি বিষয় বা কি জাতীয় ব্যবসা, বললো তুমি কোনো সাজিয়ে না কি বলতে পারি, আমি এমন কি বলতে পারি যেটা আপনারা জানেন না, বা এমন কি করতে পারি যেটা আমরা কখনো করি। আমার মানে আস্তে আস্তে যখন কালকে আমি একটা নতুন নাটকের মেকিং এর মধ্যে আছি, সেটা তার রিহার্সাল, তার সমস্ত কিছু একটা তার মধ্যে ডুবে আছি আর কি, সমস্ত কিছু। আমার মনে হচ্ছে ডিরেক্টর হিসেবে কাজ করছি, এখন ডিজাইনার হিসেবে কাজ করছি, কিন্তু মূলগতভাবে তো আমি এখানে অ্যাক্টর হিসেবে শুরু হয়েছি, বা আমরা প্রত্যেকেই হতে পারি। ইয়ে বলেন সমিতাভ বচ্চন বলেছিলেন না যে প্রত্যেক ডিরেক্টর আসলে ফার্স্ট রেটেড অ্যাক্টর, কিন্তু আসলে অ্যাক্টর আমাদের এখানে ধরুন গত কয়েক দশকে আমাদের শিশির বাহাদুরীর আবির্ভাবের পর থেকে তো এই বাংলা থিয়েটারে ডিরেক্টর আইডিয়াটা এলো। তার আগে তো সেভাবে ডিরেক্টর ছিলেন, তার আগে গিরিশবাবু বলুন বা অমিতলাল, অমর দত্ত ক্লাসিক থিয়েটারে, এরাও তো মূলত তো স্টেজ ম্যানেজার জাতীয় ছিলেন। ডিরেক্টর টোটাল থিয়েটার যিনি সমস্ত ডিপার্টমেন্টকে সুসংহত করবেন, সেই মানুষটি ডিরেক্টর। আমাদের শিশির বাহাদুরীর আগে সেভাবে হয়, তারপরে তো মুভি করে এসছে সব, এবং এখনো চলছে পুরো বিষয়টা। বিভিন্ন জিনিসের কথা বলে কখনো কখনো মনে হয়, মানে ধরুন গত 10 বছর 15 বছর বা 20 বছরের যে বাংলা থিয়েটার, সেখানে ডিরেক্টর নামক লোকটা একটা সাংঘাতিক ক্ষমতাশালী মানুষ হয়ে উঠছে, এবং আমরা ক্রমশই ডিরেক্টর থিয়েটার দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। এইটা দেখতে দেখতে আমার কোথাও একটা মনে হয় যে আসলে 5000 বছর বা আমাদের ভারতবর্ষে চর্চা প্রায় 5000 বছর, সিরিয়াস চর্চা, বড় নাট্যশাস্ত্র ইত্যাদি ধরে যেতে বলি প্রায়, তারও আগে যেটা অলিখিত থিয়েটারের ইতিহাস, মানুষের ইভলিউশনের ওই জার্নিটাকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে চোখে থেকে মানুষ স্টেবল, মানে আজ থেকে 10-12 হাজার বছর আগে যখন মানুষ কৃষিকাজ আবিষ্কার করলো, তারও 10,000 বছর আগে যখন সাবান আবিষ্কার করলো, তখন
যাযাবর থেকে মানুষ স্টেবল হলো, কৃষিজীবী হলো, তখন তো তারা অনেকটা সময় পেয়ে গেল, সে জীবনযাত্রা অনেকটাই সহজ হলো। সেখান থেকে তো তার আর্ট ফর্মের সাধনা শুরু। থিয়েটার তো সবচেয়ে পুরো, থিয়েটার তো অভিনয় করছেন, থিয়েটার তো গোটা বিষয়, সেখান থেকে অভিনয়টাকে আলাদা করে নিই। তো অভিনয় সবচেয়ে পুরনো আর্ট ফর্ম, এবং থিয়েটার নামক বস্তুটা যে এখন হচ্ছে বা হয়ে চলেছে তার প্রধান কারণ কিন্তু অভিনয়। কিন্তু ইদানিংকালে থিয়েটারে মনে হয় যেন অভিনেতা কোথাও সাবসাইড হয়ে গেছে। এটা অভিনেতা হিসেবে এবং দর্শক হিসেবেও ওইটা আমার কাছে একটুখানি খারাপ লাগার জায়গা। আমার দেবেশদার ভরতনাট্য শাস্ত্র অনেকদিন কিমুকিম্ব করে কেনা হয়নি, তো পেয়ে গেল ভালো লোক। ভরতনাট্য শাস্ত্র নিয়ে আমি আমাদের ধরুন এই বাংলা ভাষায় ভরতনাট্য শাস্ত্রের শুভ জোয়ার তার পাপেট থিয়েটারে শুভদা দারুণভাবে একটা কাজ করলেন। ওয়ারে মানে খুব গুরুত্বপূর্ণ অংশগুলোটা অনুবাদ করেছেন, ভারী শুভবার্তা। আর এটা দেবেশদার নতুন বই। দেবেশদার নতুন বই, হ্যাঁ। তারপর দেবেশদার বললেন এটা এই বইটার সম্বন্ধে দেবেশদার সঙ্গে কথা হয়েছে, কিন্তু আমার যে কোনো কারণে পড়া হয়ে ওঠেনি, জোগাড় করা হয়ে ভালো পেয়ে গেলাম। ভরতনাট্য শাস্ত্র আর যেটা পাওয়া যায় সেটা মানে কোনো সভ্য মানুষ পড়তে পারে না, প্রায় প্রচুর শ্লোক, কয়েক হাজার শ্লোক, এবং রাজা হলে কিভাবে চারখানা খন্ডে পাওয়া যায় একখানা সংস্কৃত তার বাংলা খাজা অনুবাদ বাংলা পড়তে মোটেই শুভবার না, একাডেমিক ইন্টারেস্ট ছাড়া ওটা পড়া যায়। তো এই যারা স্টলওয়ার্ড মানুষ সুবোধামন্ত্রী দেবেশদাম এরা উদ্ধার করে আমাদের সূত্র দিয়েছেন। অভিনেতা নাটককারে লিখে দেওয়া লাইন মুখস্থ করেন, প্রাথমিক কাজ। ডিরেক্টরের বলে দেওয়া মুভমেন্ট করেন, আলোক ডিজাইনারের ফেলে দেওয়া আলো গায়ে মাখেন, কস্টিউম ডিজাইনারের দেওয়া ইয়ে পড়েন, এবং তিনি একটা ভাব তৈরি করেন। দুঃখের হোক, কান্নার হোক, রাগের হোক, চাই সেই ভাবটা তার নিজের ভাবটা তো চরিত্রের ভাব, চরিত্রের ভাবটাই তিনি প্রকাশ করেন, তার তো নিজস্ব কিছু। এবং তার ফলে একটা রস সৃষ্টি হয়, সেই রসটা তিনি নিজে উপভোগ করেন না, করেন দর্শক। অভিনেতা করেনটা কি আছে, কি অদ্ভুত। মানে যাদের ক্যামেরায় যাদের কাজ ধরা থাকে তারা তো কাজটা দেখতে পাচ্ছেন পরে, এমনটা নিশ্চয়ই হয় যে তুমি তার নিজের একটা অভিনয় দেখছেন, দেখে হো হো করে হাসছেন, তাহলে রসটা তিনি গ্রহণ করতে পারছেন। থিয়েটার অভিনেতা তো সেই সুযোগ। বা থিয়েটার যদি ওই আর্কাইভ ফর্মে বা রেকর্ডেড ফর্মে আমরা দেখিও, আমার নিজের দেখতে খুব খারাপ লাগে, লাইভ পারফরমেন্সের ওই মজাটা পাওয়া যায়। তো থিয়েটার অভিনেতা সেই সুযোগ। অভিনেতা খুব নিঃস্ব, পৃথিবীর নিঃস্বতম মানুষ, তার সব বিরমতি তার আনন্দ, আর সে আনন্দটা কি সব হয় মানে আমরা যারা আছেন সবাই প্র্যাকটিসিং মানুষ নেই, এমনটা হয় নিশ্চয়ই কোনো অন্য জায়গায়। আমি যদি এইভাবে বলি তাহলে ব্যাপারটা খুব মেকানিক্যাল হয়েছে। মানে এমনটা তো হয়েছেই, প্রত্যেকের সঙ্গেই হয়েছে, সব সাথে হয় না, সব মুহূর্তে হয় না, কিন্তু কোনো কোনো মুহূর্তে কোনো কোনো একটা সংজ্ঞা বলার সময় গায়ের ঘুম সব খারাপ হবে, একটা অদ্ভুত ধরনের অনুভূতি তৈরি, এবং সেই অনুভূতিটা পাওয়ার জন্য বারংবার আমরা রিপিট করার চেষ্টা করি অভিনেতা হিসাবে, এবং রিপিট করতে গিয়ে মরি আর কি। আসলে ওইটা যেটা একবার হলে একবারই হয়, ওটা দ্বিতীয়বার হবে না, পরের বার হওয়ার সিচুয়েশন আবার আলাদা। হ্যাঁ, সেই ইয়েতে ছিল না ওই শেষের কবিতায় একটা লাইন, যখন ওই অমিত তার অন্য কোনো বান্ধবীর সঙ্গে বসে আছেন পুকুর পাড়ে, যে এই মুহূর্তে একটি ব্যাঙ লাফাইয়া পড়িল এবং চাঁদ ছিল এবং আমার পাশে তুমি বসিয়া আছো, এটা পৃথিবীতে ইউনিভার্সে একবারই ঘটলো, এটা তার কখনই হবে। ঠিক এই মুহূর্তে আমরা যা বসে আছি, এই মুহূর্তে ঘরের যা টেম্পারেচার, এই মুহূর্তে যা যা কিছু কলকাতা শহরে যা কিছু হচ্ছে বা ইউনিভার্সে যা কিছু হচ্ছে, এটা তার কখনই হবে, এই মুহূর্তে হবে। এমনিতে হিসেবে আমরা মন্ডলটা কিন্তু পাহাড়ি হবে, প্রাথমিক একটা আমার ধারণা বলে মনে হয় যে যেটাকে ভালো অভিনয় বা সফল অভিনয় বলে আমরা মনে করি বা নিজেদের মনে হয়, সেটাকে বারংবার রিপিট করার চেষ্টা করি, ওটা করতে গিয়ে মরি এগো এগো। আমাদের কাছে এখন প্রচুর চর্চা হচ্ছে, বাংলা ভাষায় লেখা প্রচুর বই রয়েছেন, আমাদের বাংলা থিয়েটার প্রচুর স্টলওয়ার্স মানুষ আছেন যারা ওটা নিয়ে চর্চা করছেন এবং আমাদের জানাচ্ছেন সেই কাজ। তো অভিনয়ের প্রাথমিক থিওরিজ গুলো যদি আমরা জানি, আমি বলছি না যে অভিনেতা হতে গেলে থিওরি মুখস্থ করেই যেতে হবে, বরং উল্টোটাই, খুব বেশি থিওরিস্ট মানুষজন তারা ভালো অভিনেতা হতে পারে, গন্ডগোল। খুব যারা ব্যাকরণবিদ হয় তারা খুব ভালো সাহিত্য লিখতে পারে, বারবারই মনে হয় কি একটা ভুল হয়ে গেল। কিন্তু যদি সামান্য সামান্য জেনে নিই তাহলে পথের সন্ধান পেলেও পাওয়া যেতে পারে। ধরুন অ্যারিস্টটল দিয়ে যদি শুরু করি, ভরতখনি রাখাবাস্ত করেছেন স্তানিস্লাস নেক্সট স্তানিস্লাস তিনি আসবেন আমাদের আলোচনা। পরবর্তীকালে ধরুন লি স্ট্রাসবার্গ, স্টেলা অ্যাডলার মেথড অ্যাক্টিং বলে যে জিনিসটা তৈরি করছিলেন সাংঘাতিকভাবে, আমাদের এখানে সেভাবে চর্চা হয় না, বা আমাদের এখানকার মেথড অ্যাক্টর বলতে আমরা নাসিরুদ্দিন শাহের কথা খুব চট করে মনে আসে, ইরফান খানের কথা মনে আসে, আমাদের এখানে অসিত বাবু কথা আলোচনা হচ্ছে, অসিত বাবু, আমাদের এখন অশোক স্যার, অশোক মুখার্জি স্যার, তাদের কথাগুলো চলে আসে। সেখানে তিনি বলছেন
যে তার আগে পর্যন্ত ভরতের নাট্যশাস্ত্রের একটা অদ্ভুত ব্যাপার আছে। মানে আপনাদের সামনে না দুটো পথ আছে, একটা হচ্ছে আপনি ভেতর থেকে বাইরে যাবেন অথবা বাইরে থেকে ভেতরে যাবেন, সেটা আপনাকেই চয়েস করতে হবে। দুটো নিয়ে অনেক তর্ক বিতর্ক হতো। আমি কারোরই পক্ষ নিচ্ছি না, আমি বিপক্ষেও যাচ্ছি না, আমি দুটো রাস্তার কথা দিচ্ছি, বলছি, এবং সেই রাস্তা দুটো নিয়ে আমরা আজকে কাজ করার চেষ্টা করবো, সেটা দেখে নেবো কার ক্ষেত্রে কোনটা ক্লিক করে। ভরতের নাট্যশাস্ত্র বলছে যে আপনাকে চরিত্র হওয়ার কোনো দরকার, সর্পসম রজ্জু আর রজ্জু সম সর্প দুটো আলাদা কথা। একটা থিয়েটারে আমরা একটা সাপ দেখাবো কি একটা দড়ি ফেলে দেবো সোজা কথা, আরেকজন অভিনেতা ওখানে প্রিটেন্ড করবেন, ভান করবেন যেন ইহাই সর্প। ভরত মুনি বলছেন যে তোমায় ভাই অত প্রিটেন্ড করতে হবে, অত তোমায় বিশ্বাস করতে হবে না, ওটা দড়ি, তোমাকে অত মানে ঘাম ঝরিয়ে বিশ্বাস করতে হবে না ওটা সাপ। তুমি একটা সাপ দেখলে একটা মানুষ যেরকম রিয়াক্ট করে, তুমি দেখে তারপরে চমকায়, তারপরে লাভ দিয়ে পেছনে চলে আসে, 1 2 3 তিনখানা অ্যাকশন করে বেরিয়ে তোমার কাছে। আপনি অভিনেতা হিসেবে খুশি হতে পারেন না হতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করবে, কিন্তু আপনি যদি ওই তিনখানা স্টেপ সঠিকভাবে প্রিসিশনের সঙ্গে করতে পারেন, তাহলে দর্শকের কাছে রস গ্রহণ করতে পারেন, গ্রহণ হবে, তাহলে অসুবিধা নেই। মানে কথা সত্য, আপনি কাঁদছেন, কান্না তো আনন্দ করতে পারেন। একজন চালাক অভিনেতা বা স্কিল্ড অভিনেতা কোনো কিছু ফিলিং না করে, কোনো কিছু ফিল না করে সে কাঁদতে পারে, চোখে জল গড়িয়ে থাকতে পারে। সহজ কথা, একটা লাইট জ্বলছে, লাইট দিয়ে তাকিয়ে থাকবে। দর্শক ভাবছে আপনি তো চরিত্রের দুঃখে কাতর হয়ে কেঁদে ভাসছেন, আপনি তো টেকনিক্যালি করেছেন, দিকে তাকিয়ে আছেন, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে গেছে, চাপ নিয়ে কিছু। দর্শক তো আপনার মন করে দেখতে চায়, তাই না? এটা কিন্তু বাইরে থেকে ভেতরে যাওয়া। স্টানিস্লাভস্কি বলছেন উল্টো কথা, স্টানিস্লাভস্কি বলছেন সাইকোলজিক্যাল ট্রুথ, ম্যাজিক ইফ। আপনারা সবাই জানেন, নতুন কিছু বলার কিছু ম্যাজিক ইফ মানে তিনি প্রাণপণে ওটা বিশ্বাস করতে বলছেন যে ওটা আসলে সাপই, রজ্জু নয়, দড়ি নয়, সাপ, ম্যাজিক। যদি ইহা সাপ হতো এবং সম্পূর্ণ প্রাণপণে যদি বিশ্বাস করতে থাকেন, তাহলে আপনি ওই অ্যাকশনগুলো করবেন এবং দর্শকের মনে হবে যে আপনি সত্যি সত্যি সাপ দেখেছেন। এমনটা প্রচুর মানে দুর্দান্ত অভিনয় চিত্র, মানে র্যান্ডম ব্যান্ড থেকে শুরু করে উইল স্মিথ পর্যন্ত হলিউডের আচ্ছা সমস্ত সিনেমায় আমাদের থিয়েটারে ছড়ানো আছে। মেথড অ্যাক্টিং, মেথড অ্যাক্টিং একদিনে হয়, মেথড অ্যাক্টিং দীর্ঘ চর্চা। আমাদের এখানে মেথড অ্যাক্টিং নিয়ে খুব রবীন্দ্রভারতীতে অশোকবাবুই করান, এখনো করান, অশোকবাবু করান, কিন্তু ওটার জন্য যে ট্রেনিং বা যে এটা করা প্রয়োজন, তার জন্য ওই হোল টাইমে হওয়ার উপায়। আমি স্কুলে চাকরি করে আমি ওটা প্র্যাকটিস করার সময় নেই, জয়েস দা চেম্বার করে সম্ভব হবে না, আর সে বিজনেস করে সেটা সম্ভব হবে না, হোল টাইমের অ্যাক্টরসদের ক্ষেত্রে সেটা সম্ভব। এটা স্ট্রাসবার্গ বা অ্যান্ডলার এরা আরো এটাকে বাড়ালে, পুরো বিষয়টা আরো অনেক কিছু জুড়বে। তারপরে আরো 2-3 জন মানুষ এলেন যারা এই অ্যাক্টিং থিওরিকে না নতুন পার্সপেক্টিভ দিতে শুরু করে। যেমন মায়ারোল্ডের কথা, বায়োমেকানিক্স, বা তার আরেকটু পরে বা সময় আমি গ্রোটোস্কি নিয়ে আমাদের বাংলায় প্রচুর কাজ হচ্ছে, প্রচুর ভালো দল রয়েছে যারা গ্রোটোস্কি নিয়ে কাজ করছেন, অবস্থা বোয়াল নিয়ে কাজ করছেন। আমাদের এখানে বাদল সরকার কাজ করেই গেছে, তার দল এখনো কাজ করছে, শতাব্দী কাজ করছে, টালিগঞ্জের দল আয়না ওরা কাজ করছে গ্রোটোস্কিয়ান মেথড। সেখানে তো প্রথম কথা মিনিমালিস্টিক, সেট নেই, লাইট নেই, কিছু নেই, সহজে দর্শকের কাছে পৌঁছে যাওয়া, দর্শকের সঙ্গে ইন্টিমেসিটাই মোদ্দা কথা। এবং গ্রোটোস্কি শুধু সেখানে থামলেন না, তিনি বললেন স্পিরিচুয়াল এবং মেন্টাল রেভলিউশন, হ্যাঁ, অন্য একটা স্পিরিচুয়াল লেভেলে তিনি এখানটা বিতর্ক করতে পারেন যে শেষ পর্যন্ত গ্রোটোস্কি কালী সাধকই হয়ে গেল, থিয়েটার মেইন স্ট্রিম থিয়েটারে আর রইলেন, সেটা ভালো না মন্দ সেটা অন্য বিতর্ক বিষয়। তাই বলছি এরা এই বলে গেছে, এবং সেখানে পৌঁছবেন কি করে? মায়ারোল্ডো বলছেন বায়োমেকানিক্স থিওরির কথা, গ্রোটোস্কি এরাও বলছেন সেই ইনস্ট্রুমেন্টের কথা। ইনস্ট্রুমেন্টটাকে অ্যাক্টরের নিজস্ব শরীর, অ্যাক্টরের নিজস্ব। বাদল সরকারও বলেছেন, বাদল সরকার 300 শতাব্দীর প্রস্তাবটা এখানে দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু ইনস্ট্রুমেন্ট হচ্ছে অন্য কিছু প্রয়োজন নেই, শুধুমাত্র অ্যাক্টরের নিজের বডি দিয়েই সমস্ত কিছু কাজ করা। এবার বাদ দিন সমস্ত থিওরি কথা বলে, আমরা যখন একটা অ্যাক্টর কাজ করবো, আমি যখন স্টানিস্লাভস্কিয়ান পদ্ধতিতে হাঁটবো না, ভরত মুনি করবো না, অ্যারিস্টটল করবো না, কি করবো, কতটা ভেবে কেউ করেন বলে আমার মনে হয় না। সত্যি কথা, অ্যাজ আ প্র্যাকটিসিং অ্যাক্টর আমি কত কিছু থিওরি মাথায় নিয়ে যাই, কিন্তু আমার নিজস্ব চর্চার সময় তখন কোথাও মানে ফ্ল্যাশের মতন এক একটা এরকম চলে আসে, তখন আছে কিছু একটা পথ হতে পারে। কোনো একটা খুব কঠিন চরিত্র, তার শেষ, তার মুখ হ্যান ত্যান, সেখানে কখনো মায়ারোল্ডো আমার হাতে এসে ধরে, কখনো আমি গিয়ে অ্যাডলারের কাছে যাই, কখনো ভরত মুনি আমার পাশে এসে দাঁড়িয়ে থাকেন, কখনো স্টানিস্লাভস্কি মনে হয় তিনিই সত্য।
আসলে যেটা আমরা প্র্যাকটিস করি সেটা কিন্তু হাইব্রিডাইজেশন। বাচিক চর্চায় কি কি থাকে, মানে আমি কথা বলছি কি কি থাকবে, আমি এইভাবে কথা বলতে পারি, আমি এইভাবে পিচ কতটা তীক্ষ্ণ বা কতটা খাবে নামছি, মানে একটা কলসি ফাঁকা কলসি ভাঙা টাউন করে হয়, জল আছে মানে থপ করে হয়, দুটো পিচ আলাদা। টোন নেক্সট, আমি রেগে কথা বলছি, আমি হেসে কথা বলছি, আমি উদাসীন হয়ে কথা বলছি, টোন টোনাল কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট। নেক্সট ভলিউম, খুব জোরে কথা বলছি না আমি খুব নিচু স্বরে কথা বলছি। স্পিড, খুব তাড়াতাড়ি করে কথা বলছি না কিন্তু থেমে থেমে আস্তে আস্তে কথা বলছি। পিচ, টোন, ভলিউম, স্পিড। ভোকাল অ্যাক্টিং এর ক্ষেত্রে আমাদের প্রথম কাজ একটা বিষয়, অন্তত আমি যেটা করি সেটা হচ্ছে আমার ডিরেক্টর আমার একটা স্ক্রিপ্ট দিলেন, আমার নাটকের একটা স্ক্রিপ্ট দিলেন, সেখানে আমি অভিনয় করবো এবং আমার স্ক্যানিং এখানে আমি থামবো, ওখানে আমি থামবো না, যদি চিহ্নগুলো ব্যবহার করবো, এখানে আমি পিচ উপরে নেবো, পিচ কম দেবো, ভলিউম বাড়াবো কি ভলিউম কমাবো, স্পিড বাড়াবো কি স্পিড কমাবো, এবং পুরোটাই গ্র্যান্ড ডিজাইনার যিনি আছেন পরিচালক, তিনি তার যে গ্র্যান্ড ডিজাইন আছে সেই গ্র্যান্ড ডিজাইনের সঙ্গে যেন আমার ওইটা যাতে ম্যাচ করে, এটা তো ওই হিসেবে প্রথম কাজ। এই চারখানা জিনিস তাহলে বাচিকা হয়ে গেছে। আঙ্গিকা মানে আমার জিনিসটা যেমন বসছে, কিভাবে বসবো না আঁকার চোটে অভিনেতা খুব একটা কাজ, যেটা ডিরেক্টর বলবেন কস্টিউম ডিজাইন করবেন, আমার মেকআপ কি হবে, কস্টিউমটা কি হবে, আমার বাইক থাকবে কি থাকবে না, আমার তরবারি থাকবে কি থাকবে, এটা দেওয়া হলো অভিনেতার সাহায্য করা আছে। এই সমস্ত কিছু পেলে অঙ্গ আপনার, বাচিক আপনার, আহার্য দিয়ে দিল ডিরেক্টর, কস্টিউম ডিজাইনার দিয়ে করা, এবার আপনি পৌঁছবেন কোথায়, পৌঁছবেন সাত্বিকায়, সাত্বিক অভিনয় করছেন, সাত্বিক অভিনয়টাই গন্ডগোলের বিষয়, এটা কাউকে বলে বোঝা যায় না, খুব গন্ডগোলের বিষয়। সত্য রজতম তিনটে গুণ, তার মধ্যে সত্য ওই সাত্বিক অভিনয় পৌঁছবে কি করে, যখন মনে হবে, এটা কখন মনে হয়, কিভাবে মনে হয়, এটা না, ইট ক্যান বি টট, ইট হ্যাজ টু বি লার্ন, কেউ কাউকে শেখাতে পারে বলে আমার মনে হয় একটা বিষয়। এই সাত্বিক অভিনয় যখন একটি অভিনয় পৌঁছয়, যখন একজন মনে হয় যে একজন লোক সে, ধরুন আমি একটা উদাহরণ দিই, আপনি দ্বিমত করতেই পারেন আমার সঙ্গে, আমি আমার অনুভূতির কথা বলি, জানতে তিনি যা যা করেন সবটা তো করতে পারবে না, যেটা তো বেঁধে দিয়েছিল, ওখানে লাইট আছে, ওখানে যাবেন না, ওখানে মিউজিক আছে বা ইত্যাদি আছে, এখানে কোয়াক্টের ডায়লগ আছে, সব ডায়লগ বললে চলবে, এই এক কিছু বাধা সমস্ত কিছুর মধ্যে আমি গানটা বলবো। আমার কাছে সহজ পথ, ভরতমুনি নির্দেশিত পথ, আমাদের একদম ইন্ডিয়ান মেথড অফ অ্যাক্টিং, সেটা বলছে আপনি প্রথমে গান্ধীর মতন ফিজিক্যালি হওয়ার চেষ্টা করুন, গান্ধীর ফিজিক্যালি হওয়ার চেষ্টা করুন, মন আসবে অনেক পরে। আপনি যদি মন নিয়ে আগে বেশি ভাবিত হয়ে যান, তাহলে আপনি ওই আঙ্গিকার বা চিকটাকে আপনি অস্বীকার করছেন, আপনি আঙ্গিকার বা চিকটাকে তৈরি করুন না, আপনি অনুমান হতে গেলে প্রথমে একটা নির্দিষ্ট পশ্চারে দাঁড়িয়ে আমরা আজকে কিছু অ্যানিমেলিটি নিয়ে কাজ করব, ব্যাপারটা আপনি এটা কুকুর হচ্ছে, কুকুরের মন বুঝুন কেমন কোন মানুষ আছে বলুন দেখি, আপনাকে বলে যে অনুমানটা কি গরিলা, গরিলার মন কি করে বুঝবো আমি, অভিনেতা সামান্য একজন মানুষ, আমি বড় জোর ওর মতন হতে পারি, ওরকম করতে পারি, আমি ওর একটা চেষ্টা নিতে পারি, ওর একটা পশ্চাৎ নিতে পারি, চলার ঢংটাকে নিতে পারি, তারপরে আমার যা যা কাজ সেই কাজগুলো করতে পারি, তাহলে পথটা অনেক ইজি হয় বলে মনে হয়। না হলে অ্যাক্টিং ইজ এ ভেরি কমপ্লিকেটেড প্রসেস, সবটা যখন হয় একটা খুব সার্থক অভিনয় দেখি, এবং তখন যদি নিজেরা ভাবতে দিতে পারবো হলেও কি করি, বললেও কি করি, আমি তো পারছি না কিছু, আমি পারবো, আমি কি করে পারবো। ধরুন আপনাকে একটা সিচুয়েশন দিলাম, আপনার কাজ হচ্ছে একটা তরবারি নিতে হবে, আপনি টিপু সুলতান, আপনি একজন ইংরেজকে গিয়ে মারবেন, এটা আপনার কাজ, ডিরেক্টর বলে দিয়েছে, সেখানে কিছু ডায়লগ থাকতে পারে, নাও থাকতে পারে, নন ভার্বাল হতে পারে, এবার আপনার কাজ হচ্ছে একটা ছোড়া নিতে হবে, কোথাও একটা ছোড়া লুকায়িত আছে, আর প্রচুর উত্তপ্ত তর্ক হচ্ছে, তখন এটাকে মেরে দিতে হবে, ছোড়াটা তার বিরুদ্ধে স্ট্যাক করতে হবে। এবার আপনি ভেঙে দিবেন, প্রথম কাজটা কি, নাম্বার 1, ওই যদি তাজমহলটা দেখে ভাবি আমরা যে তাজমহল কি ভয়ঙ্কর একটা কমপ্লিকেটেড, তাজমহলটা করলো কি করে, তাহলে কিন্তু হারিয়ে যাবে। বরং যদি এটা ভাবি, তাজমহল করতে গেলে প্রথম ইটটাকে প্রথমে বসানো হয়েছে, দ্বিতীয় ইটটাকে দ্বিতীয়, তৃতীয় ইটটাকে তৃতীয়, তারপরে অভিনেতা হিসেবে আপনার কাজটা হচ্ছে প্রথম ইটটাকে প্রথমে বসানো, প্রথম কাজটা হচ্ছে ইট ছোড়াটাকে নেওয়া, দ্বিতীয় কাজ হচ্ছে হেঁটে যাওয়া, তৃতীয় কাজ হচ্ছে তার কলারটা ধরা, চতুর্থ কাজ হচ্ছে স্ট্যাক করা, এটা টান কাজটা হয়ে গেল একটা অ্যাকশন।
আমি একটু সিম্পল অ্যাকশনে কথা বললাম। এবার এই অ্যাকশনটা জটিল হয়ে যাবে যখন আপনি ছোড়া নীতিতে একটা কথা বলবেন, যেতে যেতে হাসবেন, ওটা কলার ধরে খুব রাগত স্বরে কিছু বলবেন, এরকম স্ট্যাপ করবেন, তার আর্তনাদ এবং আপনার উল্লাস একসঙ্গে মিশে যাবে, সেটা আরো জটিল হয়ে যাবে কোনো বিষয়। একজন ইয়ে এসছেন, নতুন একটি ছেলে এসছে, তারপরে থিয়েটার করার জন্য থিয়েটার করবে, যে থিয়েটার ছাড়া আমি আর কিছু করবো না, বিষয় থিয়েটার ছাড়া সবকিছু করবো না, সবকিছুই করবো, থিয়েটারটা করবো না, এটা যদি হয় ফুটবল দেবো না কেন, রিহার্সাল কোনো সময় পাই না, ক্রিকেট খেলবো না, দেখি না থিয়েটার রিহার্সাল কোনো সময় পাই না, বই পড়বো না, রোজ শো রোজ ইয়ে করি না, সংবাদপত্র পড়বো না, বিশ্ব রাজনীতি বা অমুক তমুক না, আর বিরিয়ানি রান্না কি করে করে জানো, মা সত্যি কেউ ফোড়ন দেয় জানো না, কেন জানো, খালি থিয়েটারগুলি রোজ করি, কেন থিয়েটারটা করো বাবু, অসংখ্য পরের প্রশ্নটা হচ্ছে এইটা, কেন তাহলে থিয়েটারটা করে, আসলে থিয়েটার যেতে বলতে আমার শিল্প সব ওখানে বিরিয়ানি রান্না বাজে লাগবে কোথাও, হ্যাঁ। আবার ধরুন এই তাজমহল নাটকটি আমরা তাজমহল করি, সেখানে দাস চরিত্র আমি করি, কিশোর মারা যাচ্ছে, নন্দিনী কাঁদতে পারছে না, বা যে কান্নাটা হচ্ছে সেটা খুব মেকি কান্না হচ্ছে, আসলে অনেক দিন ধরে রেখে গেছে, মানে তখনকার থিয়েটারটা কিন্তু এই আমাদের এখন যেটা আমরা করি উপায় নেই, করতে হয় 7 দিনের থিয়েটার কি 10 দিনের থিয়েটার বা 8 দিনের থিয়েটার, এটা কলকাতা শুরু করলে না আমাদের মফস্বলও এখন এই প্রসেসটা চলছে, এটা ভালো মন্দ দুটো দিকই রয়েছে, সময় বাঁচে এটা সত্য, আবার একটা পুরোপুরি তৈরি হয় না এটাও সত্য। তো সেটা প্রায় 1.5 বছর ধরে রিহার্সাল হচ্ছে, 1.5 বছর ধরে তিনি ওই অ্যাক্ট্রেস তিনি ওটা করতে পারছেন না, যে কিশোর যখন মারা যাবে তখন যে কান্নাটা সেটা বুক ফাটা আত্মচিৎকার, সেটা কিছু হচ্ছে না, টেকনিক্যালি হচ্ছে, নতুন পছন্দ হচ্ছে। এবার তিনি ট্রিট করছেন, এটা খুব শুনতে খুব নৃশংস মনে হতে পারে, কিন্তু ক্রুয়েল থিয়েটার বলে আরেকটা থিয়েটার আর্টুতে রয়েছে, যেটা খুব প্র্যাকটিসের মধ্যে রয়েছে, বিশ্বের বহু জায়গায় প্র্যাকটিস হয় ক্রুয়েল থিয়েটার, এটা তো ক্রুয়েল থিয়েটারের একটা উদাহরণ হতে পারে। আপনি স্ট্যানিস্লাভ ত্রিশূল মিলাতে পারেন, দাদা খুব ডাক দিদিকে, যিনি নন্দিনী করছে, যে শোন কি হয়, সে ভয় পাচ্ছে, কি ব্যাপার, নির্জন এম্বারাসিং একটা ব্যাপার, গেলেন তিনি, তোকে আমি একটা কথা বলবো, তার আগে তোকে ক্ষমা আছে, কি ব্যাপার আমাদের বাদলবাবু তখনই একটা ওরকম একজন মানুষ বুঝলেন, যে যখন কিশোর মারা যাচ্ছে, দিদি তখন সদ্য মা হয়েছে, তার ছেলেটির বয়স তখন 6 মাস, তুই যখন কিশোর যখন মারা যাচ্ছে না, তুই ভাববি ওর ওই কিশোর যে ছেলেটি করছে ওর মুখে তুই তো গুলু না, আচ্ছা গুলু মুখটাকে বুঝছো, একটা সবচেয়ে ভালো প্রয়োগ কর্পোরেট দুনিয়া আবিষ্কার করেছিল, তার নাম ব্রেনস্টর্মিং। ব্রেনস্টর্মিং আইডিয়া আছে দাদা, তো ওটা বলুন না, ব্রেনস্টর্মিং জিনিসটা কি? যে কোনো টপিকের উপরে র্যান্ডমলি আমাদেরকে যদি ভাবতে দেওয়া হয় যে কতগুলো আমরা আউটপুট পাচ্ছি, বিভিন্ন ধরনের আউটপুট আমরা পেতে পারি একটা টিমের মধ্যে, সেটাকে সেখান থেকে অ্যাকচুয়ালটাকে বের করা সম্ভব অসম্ভব যাবতীয় যা কিছু অল্টারনেটিভস আছে সব অল্টারনেটিভ গুলোকে এনে দেওয়া। যখন এই প্যাটার্ন তৈরি হবে, প্যাটার্নটা ভেঙে দিই, যারা যেমন হচ্ছে অনেকবার বলবো ঘোরা হয়ে গেছে, সে আড়ে আড়ে চলবে, ডায়াগোনালি চলবে, এক প্যাটার্নে রাখবেন না। সেফ জোন ছেড়ে আসবে, কঠিন জায়গায় আসবে, কনজেশনের জায়গায় আসবে। ইচ্ছে করে ধীরে মধ্যে আমরা সবাই একটু লম্বা হয়ে যাই, তো চলতে রাখি নরমাল স্পিড, যতটা লম্বা হয় কতটা লম্বা হয়, নরমাল করতে ছোট হই, অল্প ছোট হই, আমরা 15 বছর বয়স, 10 বছর বয়স, 5 বছর যেতে পারি, ঝপ করে যদি 80 বছরের বুড়ো হয়ে যায়,
দেখেছি, কিন্তু বুড়ো হওয়ার ছাড়বো না, বুড়ো হই কি 80 বছরে কি অতটা বুড়ো হবো? আচ্ছা হই না, হতেই পারে, কারো কোমর ভেঙে গেছে, চলতে 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 আমরা আমাদের দেখা কোনো বুড়ো মানুষ ইমিটেট করি, যার যার পছন্দ করুন, কারো দাদু হতে পারে, পাড়ার কোনো মানুষ হতে পারে, বিখ্যাত কোনো মানুষ হতে পারে। জীবন রোগাক্রান্ত হতে পারে, সুস্থ বুড়ো হতে পারে। তার জেস্টার, তার স্টাইল, তার অ্যাটিটিউড, যে কেউ ওকে এবার একটা অন্য মানুষ হবো, সবাই রাগ, খুব রাগ আছে ভিতরে, সেভাবে হাঁটবে, খুব রাগ। সেই মানুষটা, যে মানুষটা আপনি হয়েছিলেন, সেই মানুষটা খুব রেগে গেছে, এরকম যদি হাঁটি, এবার ব্যাপারটাকে একটু জটিল করে দেওয়া যায়। ফেসে কোনো এক্সপ্রেশন থাকবে, শুধু বডিতে থাকবে। বডি দেখলে বুঝবো সে মানুষটা রেগে গেছে, কিন্তু ফেস পাথরের মতো, ফেস দেখে কিছু বোঝা যাবে, কিন্তু বডি দেখলে বোঝা যাবে মানুষটা রেগে গেছে। রাগ লাগলে মানুষের বডিরই কোনো পরিবর্তন হয়, কিছু করে। আপনি পস্টার নিতে পারেন, আপনি জেস্টার নিতে পারেন, ফেসে কোনো এক্সপ্রেশন রাখা যাবে। আপনি হাত ব্যবহার করতে পারেন, পা ব্যবহার করতে পারেন, কিন্তু ফেসে কোনো এক্সপ্রেশন থাকা যাবে না। কারো কারো আছে ফেসে এক্সপ্রেশন, ফেসের এক্সপ্রেশন ছেড়ে দিন, চোখে কোনো এক্সপ্রেশন রাখা যাবে না। খুব দুঃখ হয়েছে আপনার, কিন্তু ফেসে এক্সপ্রেশন রাখা যাবে না। প্রচন্ড দুঃখ, প্রিয়জন মারা গেছে, হঠাৎ আমার র্যান্ডাম হোক, হঠাৎ ফেসে কোনো এক্সপ্রেশন। এবার যদি ম্যাজিক টিপের মতন ফিল করি, তো যদি সত্যি সত্যি প্রিয়জন মারা যায়, তাহলে কি হতে পারে? বডি জেস্টার, বডি পশ্চার কি হতে পারে? কিন্তু ফেসে কোনো এক্সপ্রেশন নেই, শর্ত হচ্ছে এটাই। বডি নিয়ে এক্সপ্রেস করার চেষ্টা করুন, আপনার খুব আনন্দ হচ্ছে, ফেসের এক্সপ্রেশন ছাড়া আপনার চলে হতে পারে, চা কিছু হতে পারে, ফেসে এক্সপ্রেশন পাওয়া যাবে। হাত ব্যবহার করতে পারেন, পা ব্যবহার করতে পারেন, যা কিছু হতে পারে। একটা মানুষ হেঁটে যাচ্ছে, মুখটা মাস্কে ঢাকা, করোনার সময় চলে গেছে আমার, চোখে সানগ্লাস আছে, মুখে মাস্ক আছে, কারোর মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু ওর হাঁটটা দেখে বুঝতে পারছি মানুষটা খুব আনন্দ। মুখে হাসি রাখলে চলবে, বেশ বল যে যেখানে আছে। উনি ছাড়া বাদ বাকি সবাই চলে আসবে, না না চলে আসবে, তুমি থাকবে যা পজিশনে ছিল বাদ বাকি চলে আসবে, যে এক্সপ্রেশনে ছিল, যে ইয়েতে ছিল সে। এইবার কাজ হচ্ছে একজন একজন করে আসবেন এখানটা, এটা ধরো একটা স্কাল্পচার হয়ে আছে, স্কাল্পচার হয়ে আছে, এই স্কাল্পচারটাকে আপনি যে কোনো একটা ওর অঙ্গ একদম পুরো স্ট্যান্ড স্টিল থাকতে হবে, ঠিক আছে? যে কোনো একটা পজিশন আপনি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে ও যা আছে পাল্টে দিবেন স্কাল্পচারটা। এটা মুক্তি হয়ে আছে, এটা হয়ে আছে, আপনি যে কোনো একটা চেঞ্জ করতে পারেন, সেটা পাল্টে দিবেন, স্কাল্পচারটাকে পাল্টে দেবেন, অন্য একটা মুক্তি হবে, এবং সেই মুক্তির সঙ্গে আপনিও একটা মানানসই কিছু সেই মুক্তির অংশ এই স্কাল্পচারের মধ্যে আপনি ইনক্লুডেড হয়ে যাবেন। আসুন সামনে দিকে যেখান থেকে দিচ্ছি আপনি আসুন।
আপনি এখান থেকে কোনো একটা কিছু চেঞ্জ করতে পারেন, পরে আপনিও সেই এই স্কাল্পচারটা রং করে যাবেন। যে কোনো কিছু একটা চেঞ্জ বেশ পার্সপেক্টিভ পাল্টে দিতে পারে না, যেটা চেঞ্জ হচ্ছে সেটা চেঞ্জ করা যাবে। সহজ পদ্ধতি দিয়েছে কঠিন হতে হবে, চ্যালেঞ্জ করে নিজেকে। তুমি এসো। সব একসঙ্গে দাঁড়ালে হবে না, কঠিন কঠিন করতে হবে। আচ্ছা তো দাঁড়িয়ে দাঁড়াবো, চেঞ্জ করো আগে একটা। কত রকম করা যায় ভাবছো কেন? একই রকম সব কাঁধে হাত দিয়ে না, আপনি স্টিল মুক্তি হয়ে গেল না, মুক্তি ওকে করতে পারবেন মানে কি? এই চারজনের যাও যে কোনো একটাকে চেঞ্জ করতে পারো, হাত চেঞ্জ করতে পারো, মুখ চেঞ্জ করতে পারো, পা চেঞ্জ করতে পারো। বেশ বেশ মানুষই হতে পারে কোনো মানে নেই, কোনো বস্তু হতে পারে, কোনো প্রাণী হতে পারে। আচ্ছা বেশ, সবটা দেখে দিই। যা তুমি এটা আমাকে দেখে গেল শহীদের মূর্তি আছে এরকম, আচ্ছা বেশ। যারা ৭২ শহীদ হয়েছে। বাহ, ও দেখছি বসে। এসো তুমি এসো। বাংলাদেশের মূর্তি ভেঙে দিচ্ছে। বেশ দিদি দেওয়া ফটোগ্রাফার দাদা ফেসিয়াল এক্সপ্রেশনে কান্না থাকে, খুব দুঃখ, সাউন্ড কমে গেছে। ঝপ করে নাও। Hold. কি করতে চাইলে? অর্থবহ কিছু করতে হবে। কি করতে চাই সেটা বোঝাতে হবে। স্ট্যাচু আচ্ছা না, স্ট্যাচু তো অ্যাপ্লাই করে ফেলো। আরে অন্য কিছু, একটা গাড়ি, একটা বাড়ি, একটা ট্রাইপড, মানে এই চেয়ার, আমি জানি না, অন্য কিছু। এবং আমি যে তিনটে বললাম সে তিনটে বাদ দিয়ে হচ্ছে। চেয়ার গ্রোসকে থিয়েটার বা উৎসবের থিয়েটার এরকম প্রচুর হয়, চেয়ার হয়েছে রেলগাড়ি। তুমি কি করতে চাইছো? ইমাজিন করো, ভাবো দৃশ্যটি আবার আসবে। এসো। মানে কি বলবো? হ্যাঁ এখানে যেটা হবে, এসো 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 এসো। না আমি আমি একটা অন্য জিনিস বলছি, তোমাকে এক্সাম্পল হ্যাঁ ওটা হচ্ছে যে
কিন্তু নন লিভিং থিং ছিল তো। হ্যান্ডেলটা পার্কের চেয়ার। প্রথমে তো নন লিভিং এখানে তো দুর্গা দাঁড়িয়ে গেছে, দুর্গার ওষুধ দেখতে পাচ্ছি। লিভিং হয়ে গেল। অ্যাকচুয়ালি বলতে যে নারীর উপরে যে অত্যাচার হচ্ছে দুষ্ট লোককে বধ করা হচ্ছে। নন লিভিং থিং স্ট্যাচু করেছি, একটা স্ট্যাচু করে ফেলেছি আমরা। প্রাণী বস্তু বলে আমি ধরে নিলাম এখানে দুর্গা আছে, দুর্গার মূর্তি আমি ধরে নিলাম, দুর্গার মূর্তি আছে, এখানে পার্কের বেঞ্চ হয়েছে বলছে। বাহ, বাহ, ও কল দিয়ে ট্যাপ ওয়াটার দিকে, হ্যাঁ বাহ, ভেরি গুড। ভেরি গুড। এই নন লিভিং হয়ে গেল ব্যাপারটা। আসুন দাদা, ভেঙে দিতে পারলে খুব ভালো, এত খুব সুন্দর করে দিয়েছে। মনে হচ্ছে মাঝে এই জায়গাটা কিন্তু আর ট্যাপ ওয়াটার থেকে জল নিচ্ছে। বাহ, ডাইনামিক হয়ে গেল পুরো বিষয়টা। কোন ডাইনামিক হোক, তাহলে ওটা জল পাম্প করছে না জল পড়ছে। ভেরি গুড, গুড আইডিয়া। দিস ইজ ইমাজিনেশন। চলো তুমি যাবো এবার? ইমপ্রুভ করতে চাইছো, পেয়েছো? আচ্ছা ওকে। প্রথম থেকে তোমাকে বলা বাহুল্য একটুখানি একটু ইন্টারভিউ করছি। সন্তুর মা কিন্তু বিখ্যাত যাত্রা শিল্পী লীনা চক্রবর্তী। ও ও, জল উপচে পড়ে একজন খাচ্ছে। উপজে করছে, খাচ্ছে নাকি? আচ্ছা বেশ, কিন্তু তুমি তো মানুষ হয়ে গেল। মানুষ হ্যাঁ, মানলে কিছু। আচ্ছা এনে কি বাড়বি? তাই হোক, কল্পনা তাই হোক। তাহলে বাতি চেঞ্জ করে দাও, বাতি তো মুখ অতটুকু হবে না। হ্যাঁ, এটা কি? বালতির মুখ নিচুটা। বাতি মুখ, বাতি বাতি তলাটা করতে যাই। আচ্ছা বেশ, বালতির তলা। এই এটা যে ব্রেনস্টর্মিং, সম্ভব অসম্ভব সমস্ত কিছু সেটা ভেঙে চলে একটা কিছু হয়। চিরকালে তাই না ব্রেনস্টর্মিং। এসব আচ্ছা, তুমি হিউম্যান এলিমেন্ট জয়েন করতে অ্যাড করতে পারো, কোনো হিউম্যান এলিমেন্ট অ্যাড করতে পারো। কি করলে? ক্লক, ক্লক। আচ্ছা বেশ, ক্লক বেশ। লন্ডন টাওয়ার হয়ে গেল। তুমি কি অ্যাড করবে? যে অনেকক্ষণ বেঞ্চ হয়ে আছে। অল্প ইয়ে আছে, আমাদের পাম্প আছে, ডাস্টবিন আছে, এদের একটু পার্কে ঢোকাতে একটা গেট লাগে। বেশ, গেটটা করতে এই পার্কে থাক তোরা, পার্কে থাক। একটা আমি একটাই চেঞ্জ করি। হ্যাঁ ভালো ভালো। একটাই চেঞ্জ, আর একটু উঁচু কর বডিটাকে। আর একটু আরে, উঁচু কর। idea। ওই যে দেখাচ্ছিল প্রথমে টোস্টাতে উঠতে হবে। গেট, পার্কে ঢোকার রাস্তা স্ট্রেট রাখ। বেশ কনভারসেশন হয়ে গেল। দিদি আসুন দেখে, দিদি আপনি এসে আমি তো ভেবেছিলাম বেঞ্চে বসে পড়বো। হ্যাঁ আমি করে নেবো। কিন্তু আমি একটা জিনিস মেনে নিতে পারলাম না এদের সবার মধ্যে। না, আপনি কি মুখের কাছে ধরুন? না ওই বাজে আসছে তো দেখো আমি দেখছি আগে সেটা বলতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরের মুহূর্তে তোমার একজন প্রিয়জন মারা যাবে। এবার ওই হাসিটা বা যদি উল্টোটা ঘটনাটা ঘটে, তাহলে তুমি কি করে সিনের সঙ্গে সিন যাবে? এমনটা তো এটা সিনেমা হচ্ছে যে একটা শুট হলো, তার 10 দিন পরে আলাদা তুমি একটা ইমোশনে চলে যেতে পারবে। এগুলো তো সাথে সাথে একটা ইমোশনের সঙ্গে একটা ইমোশনের জাম্প করে বলতে হবে। সেটা কি করে করা যায়? তো এইটা থিয়েটার অ্যাক্টরে সে কারণে ভরতনাট্য শাস্ত্র আমার কাছে সমস্ত শাস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে স্থায়ী ক্যারেক্টার হওয়ার কোনো দরকার নেই। নিজের মধ্যে ছোট নাম এই বিরট এই দুবার এই বিরট এই বলেছি হয়নি। তারপরে কিছুক্ষণ পরে ও আর হচ্ছে হয়নি। ঠিক আছে? হয়নি। হয়নি। উল্টো হবে। এদিক শিফট ছিল আমার। আমার রাইট শিফট, আমার লেফট শিফট। ডান্দি করে বাদি করে ডান্দি এই করলাম। দিলাম আলো। এই করি। তুমি এই করবে কিন্তু। আপনি হ্যাঁ হ্যাঁ
সাটল সাটল কিছু মুভমেন্ট হচ্ছে, সাটল আমি আনে রেডি কঠিন করে মুভমেন্ট হচ্ছে দুই এক দুই 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 এবার আপাতত পাশাপাশি যারা এক দুই আছেন তারা একসঙ্গে থাকুন, কিন্তু আপনার এই ইয়েটা মনে রাখবেন যে এক কা আর দুই কা, হ্যাঁ মানে আমাদের এরপরে যত কাজগুলো করবো এই ডিজিগনেশন দুজন দুজন করে আবার ওই টিম আপ করে আসুন বিভিন্ন পজিশন নিয়ে বিভিন্ন জন হাত উল্টো দিকে মানে আপনার কভারটা থাকবে এখানে। না এটা যদি উল্টে নিই তাহলে অসুবিধা আছে উল্টে নিয়ে তুলবে। না এটাও উল্টে নেব আচ্ছা বেশ দেখি তাহলে সুবিধা হলো। আচ্ছা বেশ সুবিধা হবে সুবিধা হবে কঠিন বানাবো। দেখি, কতটা করে রাখুন। মানে ওনার সন্টু আর ইয়ে তো আমি সৌরজিৎ না দুজন করলে তুমিটা বলতে হবে না মাথায় না সন্ধ্যা তুমি কিসের জন্য মানে টাকের জন্য? আচ্ছা এখন বলুন। এবার নিচে পড়া যাবে না, হাত দিয়ে ধরা যাবে না, কিন্তু এবার মুভমেন্ট করতে হবে, মুভমেন্ট করতে হবে, মুভমেন্ট না শুধু চোখের নয়, সহজ না, মানে হাঁটবে হ্যাঁ হাঁটতে পারেন, বসতে পারেন, কিসকে দেখ বসতে পারেন, যেতে পারেন, চলতে পারেন, দৌড়তে পারেন, নামতে পারেন, ও একটাকে বুঝে। এটা মাটির ভালো আর ভালো হয় আমি বুঝছি বলে দিলাম আস্তে আস্তে তো এটা দুজনে হাম খাওয়ার উদ্যোগ হয়েছে খুব ভালো হচ্ছে। এগিয়েছে হাতে ধরলে চলবে না, ধরলে চলবে না, ধরলে চলবে না, হ্যাঁ কেউ কাউকে ধরবে না, হাত একদম কাজ করবে মুভমেন্ট করতে চাইছে হবে হবে এটাই তো হচ্ছে দেখে 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 তা যদি দেখা অবস্থায় থাকি না পড়ে মুভ 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 করো বসো একই যাও দেখো চোখে চোখে বোঝে কিনা রেডি গুড অ্যাট গুড অ্যাট আচ্ছা আচ্ছা আপনি শুনুন আপনি শুনুন যখনই আমরা বাচ্চিকের কাজ শুরু করি বা করবো নিশ্চয়ই সামনে কিছুই করবো আঙ্গিকটা এমন একটা ব্যাপার, আঙ্গিকটা যখন তৈরি হয়ে যাবে না যে কোনো যে কাজগুলো আমরা করলাম দেখুন কনসিয়াসলি আপনারা যে চলতে চলতে কোনো একটা ক্যারেক্টারকে হয়ে নাও, আচ্ছা বুড়ো হলাম একটা নিজের মতন একটা বুড়ো, আমি বুড়ো হয়ে যাবো বা আমার অমুক দাদু পাড়ায় আছে বা আমার নিজের দাদু তার মতন করে বুড়ো তাকে আমি ইমিডিয়েট আমি তার মতন মন তৈরি করতে পারি, সেই ভাবছে আমি কি করে বুঝবো, কোনো মানুষ কি বুঝতে পারে আমি জানি ব্যাপার, কিন্তু আমি যখন এই খোলসটা তৈরি করে নিলাম তারপরে আমার হাতে আছে আমার সংলাপ আছে, আলো আছে, মিউজিক আছে, আরো নানান কিছু যারা থাকে থিয়েটার তোমার শিখবে, সেগুলো নিয়ে আমি একটা সম্পূর্ণ জিনিস তৈরি করবো, কিন্তু আসলে কিন্তু আসলে অঙ্গটাকে তৈরি করলাম। এবার এইটা করতে গেলে দুটো জিনিস, একটা হচ্ছে এই কোঅপারেশন, হ্যাঁ এটা বোর্ড থিয়েটারে প্রচুর হতো, আজকে এমন দিলাম না এমন করে একটা জ্ঞান, আজকে আমি এমন দেবো তোকে মঞ্চে দেখে নেবো, এটা গিরিশ ঘোষ, অর্থেন্দ্র মুস্তাফি এদের সময় হতো আর কি, এক একজন মঞ্চে নেমে এমন করতে কয়েকটা চিৎপাত হয়ে পড়ে গেলে তিনি খুব বড় হিরো হয়ে গেলেন, কিন্তু হ্যাঁ কে কত ক্ল্যাপ দিতে পারে ওই ধরনের ব্যাপার, কিন্তু এটা একটা অসুস্থ একটা ব্যাপার ছিল। এটা করতে অনেকের ওই ইয়েতে টান লাগে, ঠিক আছে, টান লাগলে উল্টো দিক করে দেবে,
তুমি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। বুড়ো আঙুল দিয়ে শূন্য আঁক, ব্যাপারটা হচ্ছে এটা। বুড়ো আঙুল দিয়ে একটা শূন্য আঁক। উল্টো। দুটো হাত। স্যার, স্যার, স্যার। না, ঠিক আছে। উল্টো। এটা খুব ভালো এক্সারসাইজ একটা এই আপ হেড ঘোরানোটা অনেক ক্ষেত্রে ভারিগো যাদের প্রবলেম হয় তারা ঘোরাবে না, ঠিক আছে? সামনে চিনটাকে দিয়ে বুকটাকে স্পর্শ করি, সোজা পেছনে যত্ন দেয়, সোজা ডান কাঁধে দিই, সোজা বাঁ কাঁধে দিই, সোজা রিপিট নিচে, সোজা পেছনে ডান দিকে, ওইটা এটা করে করার দরকার নেই, কারণ অনেকেই আপত্তি করছে না, কারণ হেড স্পিড এটা হেলালে হবে। নাচের মুভমেন্টে বসে যাবে, রিল্যাক্স করে নিই। প্রতিদিন রিহার্সাল শুরু রাখে 5 থেকে 7 মিনিট সময় লাগে খুব বেশি। পাঁচড়িতে ওই বাগানেতে হয়। নিজের সেট জানি এখান থেকে চুলটা একটুখানি পেটা চেয়ারা এখান থেকে চুলটা ও এবার যারা এক ছিলাম তারা চলে সেই দিকে, যারা 2 ছিলাম চলে যাই দিকে। 2 তুই আসছিলিস বাবা, 2 এক ছিলিস। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 টাকা ওভার, হ্যাঁ, কিন্তু আমাদের এখানে দড়ি এটা নেই, কিন্তু দল হিসেবে টানছি। তাহলে একদল যে জোরে টানবে সে অন্য দলটা চলে আসতে যাবে, এই যদি খুব বেশি চলে আসে দল পড়ে যেতে পারে, হ্যাঁ। আর তার টান যদি খুব দুষ্ট বুদ্ধি হয়, খুব জোরে টানলো, ও টানছে ছেড়ে দিল, ওখানে পড়ে যাবে, উঠে যাবে, আমি কি করা যেতে পারে? আমাদের স্পেশালি খুব বড়টা আমরা দুষ্টুমি করে করবো না, আমরা শুধু ওই গ্রুপের যে সাইকোলজি সেটা বোঝার চেষ্টা করব। সবাই মানে একটা গ্রুপ উইল বিহেভ অ্যাজ ওয়ান, একই ব্যাপার, অন্য গ্রুপটাও একজন ওয়ান হিসেবে দেখবে, ঠিক আছে? এটা সার্থক প্রোডাকশনে তাই, সার্থক প্রোডাকশনে এই তিনটে ওরা তিনটে ওরা তিনটে আলোটা ওটা সেটা সবটা মিলে না একটা চোখ ঢাকি যায়, কি বলবো বুঝতে পারি, ঠিক আছে? ঢুকে যাও, ঢুকে যাও, শুধু আমরা খুব বেশি পেছনে যেতে পারবো না, যেতে আমাদের স্পেস নেই, কিন্তু আমরা শুধু কে কখন টানছে আর এটা টানিত হচ্ছে, টানিত হলো বাঙালি কিন্তু চাই এরকম হয়, একজন টানছে অন্যজন টানিত হচ্ছে, তাহলে কে টানছে আর কে টানিত হয় ওই সাইকোলজি পড়া উঠলে ইমোশন আছে তুই চড়াতে যাবো দড়িটা আর তার ঘেসে গেছে তাহলে চোখে মুখে অনেক টেনশন আছে, উল্টো দিকে দিতে ওই সেই ইমাজিনারিটা, হ্যাঁ, সর্প সবল উজ্জ্ব আর উজ্জ্ব সম সর্প।
একই সঙ্গে আগেজনকে দেখতে হবে এবং অন্য গ্রুপে দেখতে হবে। একদম বেশি ফুলে যাবে সব, চোখে মুখে বোর্ডে বেশি ফুলে যাবে সব। দেখি এনার্জি क्या बात বেশি বেশি হাতের বেশি ফুলতে দেখতে চাই। শরীর প্রেশার তো বডিতে রাখতে হবে প্রেশার। এই মানে এই লাইন টান বেশি একটা, যখন ধরবো তখন এই ধরবো, এই টানছি, এই ধরে আছি, এই যদি গেইন করি আমি তাহলে এখান দিয়ে যাবে, তাহলে গেইন করতে পারবো। এটা যদি হাতে দূর করে যাবে, আগে এখানে ধরে থাকতে হবে। ভাঙতে পারবে না, খেলে পাওয়া যাবে। হ্যালো করছে না, কোথায় সরছে, করছে এনার্জি তাহলে স্টান্স চেঞ্জ করবো। এই মুহূর্তে খেতে হবে, এই মুহূর্তে সবটা ভাঙতে হবে। আচ্ছা বেশ, এখানে জমি রিল্যাক্স করি। ব্রেনস্টর্মিং হবে। ব্রেনস্টর্মিং কি? সরস্বতী পুজো রাতে এসে স্কুল সাজাচ্ছে, ক্যানভাস রাখা আছে, সে ক্যানভাসে ছবি আঁকে। তা হঠাৎ আমার মনে হলো, দাদা বললো যে একটা কাজ করো, তুমি তো পেইন্টার, মানে আমরা যা খুশি আঁকবো, তুমি সেটাকে আধুনিক রূপ দিয়ে। ওই যে আমরা সকালবেলায় মানে কিছুক্ষণ আগে শুরুতে যেটা কালচার তৈরি করা গেছে ওইটা। এবার শর্ত হচ্ছে কেউ কিছু ভাববে না। হ্যাঁ, ওকে নিয়ে আসি। ও শুধু এক জায়গা থেকে যেতে চাইবে না, নানান জায়গা থেকে যেতে চাইবে না। যদি খুব ফাস্ট হয়ে যায়, খুব ফাস্ট যেতে চাইছে, হ্যাঁ খুব ফাস্ট যেতে চাইছে, খুব ফাস্ট যেতে চাইছে। কতদিন ঘুমি না, তাহলে ঘুমিয়ে পড়ি, কি বাধা দিয়েছে, শুয়ে পড়ি। ছোটবেলায় মা যেভাবে ডাকতো, ঠিক সেভাবে মাসিরা মাঝে মাঝে ডাকছে, ও ছেড়ে যাচ্ছে না। তখন মনে করছে আমার পৃথিবীর সবচেয়ে সেই মানুষটার কথা দেখে সবচেয়ে বেশি ভালোবেসেছে। তার মুখটা মনে করছে, আমিও গভীর প্রশান্তির হাসিতে ভরে গেছে। আমার মনে করছে সেই মানুষটার কথা, আমার মনে করছে আমার সেই ইচ্ছেটার কথা, যেটা আমি সবচেয়ে বেশি চাইতাম, যেটা আমি হতে চাইতাম, আর যেটা আমি হতে পারিনি সেটাও। কামনা হচ্ছে না, কি যেন পাইনি, কি যেন চেয়েছিলাম, কি যেন আরো চাওয়ার ছিল, আরো নতুন কিছু। সেই মানুষের কথা এত বেশি করে মনে করছে যে আমার সবচেয়ে বেশি ভালোবেসেছি, যাকে আমি ভালোবাসতে পারি, সেই মানুষের জন্য খুব দুঃখ হচ্ছে। যদি একবার পিছিয়ে যাওয়া যেত। চিরকাল সংলাপ শুনতে ভালোবাসেন, গল্প শুনতে ভালোবাসেন,
বাঙালি অভিনেতারা সংলাপ বলতে ভালোবাসে, হ্যাঁ, সে এগিয়ে গিয়ে চেঁচিয়ে বলাই হোক আর সূক্ষ্ম তার সঙ্গে তার অভ্যাস করা হয়। তো বাচিকটা হলো তো আমাদের কাছে খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। সারা পৃথিবী নানা রকম ভাবছে, ডান্স থিয়েটার তৈরি হচ্ছে, থিয়েটার আমাদের এখানে রবীন্দ্রনাথ প্রচুর কাজ করেছে। তো বাচিক নিয়েও আমাদের কাজ মানে কিছুটা আমরা করবো আর কি আজকে। তারপরে আজকে আমরা যা যা করলাম তার একটা ছোট্টখাটো যদি কিছু অ্যাপ্লিকেশনের জায়গায় একদিনে হয় না, 6-7 ঘন্টাটা হয় না, কন্টিনিউয়াস প্রসেসের বিষয়, চর্চার বিষয়, কিন্তু যদি কিছু করা যায় তার একটা চেষ্টা করবো। বাচিক নিয়ে আমার যেটা আমি তখন ওই শুরুতে বলছিলাম যে বাচিকের 4খানা এলিমেন্ট আমরা যদি খুব সচেতন ভাবে ব্যবহার করি, স্ক্রিপ্টটাকে স্টাইল নিয়ে শোনা, তাহলে নির্দেশকের কাজ খুব সহজ হয়েছে। একটা মানে না এইভাবে ছোট মানে এইভাবে এই মানে, ঠিক আছে? এবার এইটা মেরে ও যখন কোনো শিকারকে ধরলো, এরকম এখান থেকে বেরোতে পারে, বুকের মতো না থাকে। অভিনেতা হচ্ছে সে প্রথম এসে দাঁড়াবে, কোনো কথা বলবে বা প্রথম ডায়লগটা থ্রো করবে, সেই ক্যারেক্টারটা এইভাবে ধরে নিয়েছে, হরিণের টুক চিপে ধরা। যতক্ষণ নাটকটা চলবে তখন চিপের হরিণকে ক্যারি করবে, চরিত্রকে ক্যারি করবে। বলতে সহজ, কথা তো কত কঠিন আমরা প্রত্যেকে জানি যারা দেখছি। তো মানে একটা খণ্ড মুহূর্তের জন্য আমি আমার অনেক সহ অভিনেতাকে দেখেছি, দুর্দান্ত সহ অভিনেতা, দুরকম অভিনেতাকে দেখছি। এক একজন খুব টেকনিক্যালি করে বেরিয়ে আসছেন, কোনো অসুবিধা নেই, এই মুহূর্তে সে যে দুটো মানুষ টেকনিক্যালি করে গেছে, তিনি কাঁদছেন ইয়ের দিকে তাকিয়ে, টেকনিক্যালি কাঁদছেন, অশ্রুগ্রন্থিতে চাপ দিয়ে কাঁদছেন, লাইটের দিকে তাকিয়ে কাঁদছেন, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, বাইচুনের বিরুদ্ধে খেলে বাইচুনের গোল আটকাবে, এটা হচ্ছে তার স্বপ্ন। তার ক্যান্সার হয়, তার বাবা তিনি হচ্ছেন কমিউনিস্ট, একজন হার্ডকোর পার্টিজান, এবং এই যে ছেলের মৃত্যুর সংবাদ, এটা খুব মেলোড্রামাটিক মনে হচ্ছে, হাজার হাজার গল্প সিনেমা আমরা দেখেছি, অসুবিধা নেই, কিন্তু নাটকটা বৈশিষ্ট্য হচ্ছে ওখানটায় যে এই যে একজন কমিউনিস্ট পিতা তার ছেলের প্রায় মৃত্যু সংবাদ অ্যাডভান্স স্টেজ, কদিন পরে ছেলেটি মারা যাবে, তার স্বপ্ন পূরণ হবে না, এবার সেই পরিস্থিতিটা কি করে হ্যান্ডেল করে, হ্যাঁ, এবং সেটা হচ্ছে এবং ইউজ হচ্ছে মিউজিক অটোকে গুড কমিউনিস্ট মেনে তিনি ওই ব্যাপারটা করছেন, এইটা হচ্ছে নাটকটা সেটা অন্য কথা। এবার প্রথম যখন শোনা গেল অ্যানাউন্সমেন্ট হলো যে লোকাল তোমার, আমরা ওই আমাদের পিচ, আমাদের টোন, আমাদের ভলিউম, আমাদের স্পিড, এই চারটে কম্বিনেশনে নানানভাবে যদি বলা যায়, এটা যে কোনো স্ক্রিপ্টে হতে পারে, যে কোনো লাইন নিয়ে হতে পারে, কিন্তু উদাহরণস্বরূপ এবং তার সঙ্গে যদি যোগ হয় আমাদের স্ট্রেস পয়েন্ট, ডিরেক্টর মাঝে মাঝে আমাদের মাথা চিরিয়ে দেয় না ডিরেক্টর, আমিও ডিরেক্টর করার উপায় থাকে, স্ট্রেস পয়েন্ট একটা জায়গায় স্ট্রেস দিলে মানে আরেক রকম, আরেক জায়গায় স্ট্রেস দিলে মানে আরেক রকম, জ্যোতি চিহ্নগুলো পাল্টে পারে। নাটককার লিখবেন নাটকের মতো নাটকের একবার জন্ম হলো, ডিরেক্টরের হাতে আরেকবার জন্ম হবে, একটা কেন প্রধান, একটা হাতে প্রত্যেক দিন জন্ম হয়, প্রত্যেক দিন। আপনি আজকে ডায়লগটা, আমি যে গ্র্যান্ড ডিজাইনটাকে মাথায় রেখে শেষ পর্যন্ত ওটা কোথায় যেতে চাইছি বা গল্প কি করতে চাইছি সেটাকে মাথায় রেখেই চাপাটা করতে হবে, চাপার আমার উল্টো পথে চলে গেল তাহলে তো ফেইলিও হতো আসলে। এটা একটা উদাহরণস্বরূপ, আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের তলায়, স্ট্রেস পয়েন্ট দিতে পারতাম না। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের তলায়, আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের তলায়, মানে পাশাপাশি না কমই 15-16 জন ছিল, উচ্চারণে যারা ছেলেরা ছেলেরাই ছিল, তাদের উচ্চারণের মধ্যে ওই প্রাদেশিকতা রয়েছে, না চাপিয়ে ফেলা চেষ্টা তো ইয়ে তো বলে অনেক জায়গায়, মানে বাংলা অধ্যুষিত জায়গায় বলে, এবার ওখানে তো প্রচুর বাংলা আছে, কান্তাপুরি মিক্সড আছে, রাজবংশীর একটা বাংলা আছে, অহমিয়ার একটা ইয়ে রয়েছে, তো সেখান থেকে বাংলা উচ্চারণ করাটা খুব ডিফিকাল্ট হচ্ছে, আমার একটা অন্যরকমই লাগছে, দুটো উচ্চারণ হচ্ছে একটা অন্যরকম ভাষা, অন্যরকম ইয়ে, কিন্তু যদি সঠিক উচ্চারণটা না হয় তাহলে কিন্তু কোথাও না কোথাও আটকে যাবোই যাবো। সেক্ষেত্রে আমরা প্লিজ বারবার বলবো, মানে এটা একদিন ওয়ার্কশপের বিষয় নয়, 2 ঘন্টা 3 ঘন্টার আলোচনার বিষয় নয়, অনেকটা সময় নিয়ে আলোচনার বিষয়, সময় নিয়ে দেখা একটা এক্সারসাইজ, একটা এটা যদি বলা, এবং এটা খুব ওয়ার্ল্ড ওয়াইড, মানে সিনেমার লোকজন এটা খুব প্র্যাকটিস করে, কালের মাসালে জোর বাড়ানোর জন্য। আর আরেকটা হচ্ছে বাংলা উচ্চারণের জন্য এটা করতে পারছি যতটা ছড়ানো যায়, মানে
মানে নিজেকে সুন্দর লাগবে না সেটা অ আ ই ই ই রি রি লি এ ওই ও ও এটা প্রত্যেক ব্যাপারটা হবে মানে আমি বলছি সবাইকে ব্যারিটোন হতে হবে আমরা মাঝে থেকে বাঁচাই পৃথিবীতে ব্যারিটোন নয় এমন প্রচুর থিয়েটার না যাচ্ছি না আমি বলছি এই যে আমাদের আমরা আমরা একটা সিচুয়েশন দিচ্ছি সেই সিচুয়েশন যাওয়ার আগে দুটো এক্সারসাইজ করে করবো আমরা ওই যে বাংলা ভাষা উচ্চারণের জন্য যে কোনো ভাষা বলার জন্য আমাদের মুখের মাসলের খুব প্রয়োজন হাঁটতে গেলে পায়ের মাসল লাগে হাঁস করতে গেলে বাইসেপস ট্রাইসেপস তৈরি করতে গেলে গলার জোর করতে গেলে গলার যে মাসলগুলো আছে তার জোর বাড়াতে হবে নাহলে তো হবে না নাহলে মিনমিন করে বাড়াতে হবে থিয়েটার করা মানে কিন্তু তার টিপিক্যাল সাউন্ডটাই আলাদা এখন কলকাতা কোনো হলে সেই অ্যাকুস্টিক নেই বলতো আমাদের সন্ধ্যা যাত্রা করে সন্ধ্যা যাত্রা তো এখন চাক করে নেমে আসে মাইক্রোফোন নেমে আসে লেভেলে ইউজ করছে আগে তো সেটা ছিল না হাজার হাজার মানুষজনের সামনে উন্মুক্ত ভাবে ওই গলা পৌঁছে দিত সেই গলাটা পাওয়া যায় না এবার যাত্রার ক্ষেত্রে একটা সুবিধা আছে যাত্রার ক্ষেত্রে যেমন ধরো ভীষণ স্টাইলাইজড যাত্রা তো ওই যে উচ্চকিত ভাবে কথা বলা আসলে স্টাইলাইজড টেকনিকের একটা প্রকার ব্যাপারটা উচ্চকিত ভাবে নাচ মানে ছৌ বা আমাদের কুটিয়াটা বা কাঁথাকালি হ্যাঁ কালো কালো মাথা বসে আছে আর ব্ল্যাক হলে এমন একটা কালো এই অনুভূতি হয়েছে কারো সামনে দাঁড়িয়ে হ্যাঁ আমরা প্রথম যখন একাঙ্ক নাটক প্রতিযোগিতায় গেছি তখন আমাকে ভুলে গেছি সারি সারি কালো মাথার জ্ঞানটা করেছি করে এদিকে তাকিয়ে ওই জাজ তিনজন বসে তারাও তাকিয়ে রয়েছে এবার বুঝুন আপনি এইটা পড়বেন সবাই এটা খুব বিখ্যাত বই ওই অ্যানাক্টার স্পিরিটের অ্যানাক্টার স্পিরিটের স্ট্যানিস্লাভস্কি লেখা বই ঠিক আছে মেথড অ্যাক্টিং প্রথম উনি ডিকোড করছেন কিভাবে কি করতে তার প্রচুর রিসার্চের মধ্যে লেখা আছে তো সেখানে মানে অদ্ভুত মানে স্ট্যানিস্লাভস্কি নিজের ছাত্র হিসাবে প্রশ্ন করছেন এবং নিজে শিক্ষক হিসেবে উত্তর দিচ্ছেন বইয়ের ধরনের লেখার ধরনটা এরকম সেখানে একজন ছাত্র গেছে অ্যাসপায়ারিং অ্যাক্টর কাজ করবেন তাকে প্রথম এক্সারসাইজ একটাই দেওয়া হয়েছে যে আপনি ভাই একটা চেয়ার নিয়ে বসে থাকুন কিছু করবেন না এবার ওখানে আরো 50 জন লোক আছে 100 জন লোক আছে সবাই দেখছে ক্লাস চলছে একা একা চলছে এবার কল্পনা করে দেখুন আপনাকে আমি বললাম যে আপনি ভাই এখানে চেয়ার নিয়ে বসে কিছু করবেন ও লি লি এ ওই ও ও এবং এখানটা প্রত্যেকটা ঠোঁট আমাদের জি আমাদের গাল এবং ভোকাল কর্ড এই সবকটাকে যতটা স্ট্রিক্ট হচ্ছে ন্যানোসেরিনটা ওই ডিসিশনটা কি করে নেয় মাসল মেমোরি কিভাবে তৈরি হচ্ছে সৌরভ বলছেন সচিন বলছেন যে পাড়ার গলিতে ক্রিকেট খেলতো গলির দুপাশেই হচ্ছে বড় বড় বাড়ি এখন তো সামনে যদি যায় তবে রাউন্ড হবে দুপাশে একটা আউট এবার বাধ্য হয়ে সামনেই খেলতে হতো এইটা বছরের পর বছর খেলে গেছে বছরের পর বছর খেলে গেছে তারপরে কি হচ্ছে পারফেকশন তৈরি হয়ে গেছে ফলে বলটা যখন ওই লেনতে আসছে তখন কিন্তু তাকে ডিসিশন নিতে হচ্ছে না তার মাসল মেমোরি তৈরি হয়েছে মাসল নিচে ওই জায়গায় চলে যাচ্ছে ব্যাপারটা ইনস্টিংক্টের মধ্যে চলে যাচ্ছে টাইপ করা দেখে কথা বলছে টাইপ করছে কথা হচ্ছে দেখো কি করে হচ্ছে ইনস্টিংক্ট মধ্যে চলে যাচ্ছে মাসল মেমোরি হ্যাঁ ইয়েকে ছোট গাঙ্গুলি প্রথম যখন আসতেন কিং অফ গড অফ অফসাইড বলতো অফসাইডে মারছে হচ্ছে লেগ সাইডে কিছুদিন ম্যাচ খেলার পর বোঝা গেল যে লেগ সাইডে দুর্বল তারপর লেগ সাইডে বল করছে বাউন্সার দিচ্ছে বডিতে আসছে ক্যাচ তুলে আউট হয়ে যাচ্ছে কিন্তু সৌরভ 2.0 হিসেবে যখন ফিরলো তখন দেখা গেল সবাটা তখন বাউন্ডারি মারতে পারছে পুল করতে পারছে হুক করতে পারছে ভালো গ্লান্স করতে পারছে ফ্লিক করতে পারছে এগুলো লেগ সাইডে শট কি করে
হ্যালো হ্যালো টাকাটা জোগাড় হলো? এই তো দাঁড়াও একটুখানি দাঁড়া আরে তাড়াতাড়ি আরে এক্ষুনি ফোন করেছিল ব্যাংকে লাইন পড়েছে তো এসে যাবে এক্ষুনি এসে যাবে তুমি চিন্তা করো না তুমি রাখো তাড়াতাড়ি না হলে এখানে অপারেশন টেবিলে তুলবে না বলছে, প্লিজ একটু তাড়াতাড়ি দেখ। হ্যাঁ দেখছি হ্যাঁ ওই তো 2 মিনিট দাও পড়েছে মনে হয় মাথাটাই খুব ঝুলে লেগে হ্যাঁ রাখবি তো হ্যাঁ বলটা বাঁচিয়ে দিয়েছি। এটার ব্যাপারটা কি হলো? না ভগবান কোনো একটা ব্যবস্থা করো বলছিলাম আপনার ছেলে কিডনির প্রয়োজন, তাই বিজ্ঞাপন দেখে এসেছিলাম। আপনি 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 বিজ্ঞাপন দেখে এসেছেন? হ্যাঁ আপনি সত্যি আমার বাবার জন্য কিডনি দেবেন না? হ্যাঁ দেব। আপনি আমার জন্য ভগবান। আপনি বিশ্বাস করুন, আপনি জানেন না আপনি আমার জন্য কি করলেন, আপনি নিজেও জানেন না। আমি আপনার জন্য কিছু করিনি, বরং আপনি আমার জন্য আজ অনেক কিছু করতে চলেছেন। মানে মানে কিডনিটা পেলে আপনার ছেলে যেমন বেঁচে যাবে, তেমনই কিডনিটা দিলে আমার ছেলের পড়াশোনার খরচটা উঠে যাবে। আমরা একা করে জীবনে এগিয়ে নিয়ে যেতে এইভাবেই সাহায্য করুন। তাড়াতাড়ি দিয়ে সব দেখো। ভাই একটা খারাপ খবর আছে। কে? রাহুল সুসাইড করেছে। মানে আজকে খবর পেলাম একটু আগে। ওর মা বললো কি চাকরির ইন্টারভিউ দিতে গেছিল, সেটা নাকি চাকরি আর পেল না। আমরা তো সবাই একই অবস্থার মধ্যে রয়েছি, চাকরি কোথায়, আমাদের কি দোষ? আমরা প্রতিটা মুহূর্তে বাড়িতে উঠতে বসতে একই সমস্যার সম্মুখীন হচ্ছি, আমরা যাবো কোথায়? আমিও বুঝতে পারছি, কিন্তু কি করবো? এই কারণে আমার একটা বন্ধু চলে গেল। আমরাও ভাই মাঝে মাঝে নিজেও সুসাইড করি, কিন্তু বাবা মার মুখটা দেখ, সেটা দেখেই তো কিছু করতে পারি না। কিন্তু রাহুলের বাবা মার কি হবে এবারে, ভেবে দেখেছিস? হ্যাঁ, আমি ভাবতে পারিনি রে। রাহুল এরকম একটা কাজ করলাম। এইভাবে চলে যাবে? আরে এখন জানাতে পারতিস, এইভাবে জীবনটা নষ্ট করে দিয়েছে। ভাই বিকাশকে দেখ, ও বলেছে রাহুলের পা ধরছে। আরে বিকাশ, ভাই বিকাশ নেমে আয়, তোর কাম আরে নেমে আয়, তোর কাকে করে নেমে আয়, আমাকে বলতে আমি চাকরি করতে পারছি, ভাই আমি তোমার সাথে চাকরি পাচ্ছি না, তোর তো কোথায় ধরছে না তো। আরে বাবা এই বলছে এত বলছে না, এই বলছে চাকরি নেই, চাকরি না পাচ্ছি না ভাই, আমি সাবলে তোর দিকে মেসেজ করি, তুই দিতে যাবে, তুই যা তোর বাবা মার কথা ভাব, তোর বন্ধু বেরিয়ে গেছে, অনেক ভালো কথা হয়েছে। আরে তুই চলে গেছিস, তোর বাবা
আমি না বলে আমি বলতে দে আমি একবার যখন নিশা নিয়েছি আমি পারবো এখানে ভাই 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 তোর বন্ধু দিবি ভাই ভাই প্লিজ প্রত্যেকদিন বাড়িতে অশান্তি হচ্ছে তোমার চাকরি হবে কেউ বলছে বেরোতেই হবে চাকরি একটা জোগাড় করে আসতেই হবে তোর পেয়েছে তাহলে কিছু একটা হবে ভাই বলতে রে বাবা বলেছে চাকরি যদি না পেলে কারণ বাবার রিটায়ার করে গেছে পেনশন অনেক টাকা কমে গেছে বাড়িতে দুটো ভাই বলেছে চাকরি বাকরি নেই খাওয়া জুটছে না খুব অভাবে আছে রে ভাই আমি আর পাচ্ছি না ভাই আমি আর বাঁচতে চাই না ভাই 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 প্লিজ 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 চাই না ভাই কি করবো ভাই বলছি রাহুল কিন্তু বন্ধু রাহুল আজ সুইসাইড করেছে তুই সেই কথা মনে করছিস ভাই তুই লিভার ভাই ভাই কি প্রবলেম হয়েছে সেটা বল খুলে বল প্লিজ প্লিজ এসব করিস না ভাই প্লিজ লিভার তোকে রিকোয়েস্ট করছি লিভার তোর বাবা মার কথাটা ভাব এই ক্যাচা নেই দূরে আপনি মানে ঠিক আছে ঠিক আছে ওভারটা করবে চিৎকার করো কিন্তু একটা কথা বলার সময় তুমি বললে ও বললো কি কার তুমি না না এখন কিছু খাবো না পায়ে কখন আসবে দাঁড়াও দেখছি হ্যাঁ হ্যাঁ তুমি কোথায় আছো মা ওয়েট করছে তোমার জন্য ঠিক আছে তুমি তাড়াতাড়ি আসো দেখি হ্যাঁ হ্যাঁ বাবা বলো মানে কিভাবে হলো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমি মাকে নিয়ে আসছি ঠিক হ্যাঁ কে রে বাবু কে ফোন করেছে মামা ফোন করেছিল মামা ফোন করেছে এখন হ্যাঁ ওই একটু দরকার আছে তাই বললো যেতে বুঝলে দাঁড়াও আমি হ্যাঁ তুমি একটু এটা বসো না আমি একটু একটু বসো বসো আমি পাইলটকে ফোন করে বলে দিই একটু আছে তাড়াতাড়ি বল কখন যাবো এখন সব কিছু মার্কেটিং কর পুজো এসে গেছে মার্কেটিং করবো সময় লাগবে না ঠিক বল আছে তাড়াতাড়ি ঠিক আছে কখন থেকে ওয়েট করছি হ্যাঁ পাইল শোনো না আজকে একটু মামা বাড়ি যাবো যে হ্যাঁ না না এমনি একটা কাজে যাবো না 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 কিছু হয়নি মামা একটু ফোন করেছিল তাই আমাকে বললো হ্যাঁ না না তুমি না না আরে কোনো ঝামেলা হয়নি তুমি বাড়ি যাও আমি পরে তোমাকে ফোন করে হ্যাঁ সব বলবো ঠিক আছে কি রে বাবু সত্যি করে বল তো কি হয়েছে তুই লুকোচ্ছিস আমাকে কিছু হয়নি শোনো না এমনি তো দাদুর শরীরটা খারাপ ছিল এখন আছে কোন রকম অসুবিধা নেই মামা বললে একটু যেতে বুঝলে আর হ্যাঁ ঠিক আছে তো সব ঠিকঠাক আছে তো আমার তো মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে
বল না বাবা, সত্যি করে বল কি হয়েছে। একটু আমাকে খুলে বল, লুকাস না, আমাকে খুলে বল। হয়নি। আমি খুব চিন্তিত, একটু বল কি। সকালে মামা বলেছে সকালবেলা হঠাৎ দাদু খাওয়া দাওয়া করেছে, তারপর রেস্ট নিচ্ছিল, ওখানে মারা গেছে। হ্যাঁ কি বলছিস? হ্যাঁ, আরে শোন না, আরে কিছু দাদু তো অসুস্থ। শোন মামা, একটু শান্ত, একটু শান্ত হও। আরে তুমি কেন না? ডাক্তারকে দেখতে পাবো না। আমি লাস্টে ডাক্তারকে বলতে পারবো, সেটা দেখতে পাবো বাবা। ঠিক আছে, তখন তো কতবার বলে বলেছি তোকে, তুই একবার আমাকে নিয়ে চল, আমার বাবার সাথে একটা বার আমার সাথে একটু দেখা কর। কতদিন হয়ে গেল আমি বাপের বাড়ি যাই না। তুই আমার কোনো কথা শুনিস না, খালি কাজ কাজ নিয়ে বসে থাকিস। আমি এই তো লোকটা চলে গেল, আর আমি পাবো না দেখতে। আমি কি করে বলবো? তুমি চলো, চলো এক্ষুনি যেতে হবে, বাড়িতে গিয়ে আমরা মামার বাড়ি যাবো, চলো। আরে ওঠো, চলো। সেগুলো ভীষণ এগিয়েছি আমার কাছে, খুব মজা লাগে। এখন আমি যদি এখানে না আসতাম তাহলে আমি তো রিহার্সাল করতাম। রিহার্সাল তো করা খুব মজা লাগছে আমাদের সবাই, সামনে নাটক নামবে, তো এখন ডিরেক্টরের তো খুব চিন্তার বিষয়, সেটা খুব মজাতেই লাগতো। কিন্তু এটা কাটছে কত বেশ কিছুদিন ধরে কাটছে, কিন্তু তার তুলনায় একদম আপটুডেট হয়ে একটা অন্যরকম এনভারনমেন্ট এলাম। এই জায়গাটা কোনোদিনও আসেনি, থিয়েটারে এই জিনিসগুলো দিয়েছি যে মানুষগুলোর সঙ্গে কোনোদিনও দেখা হওয়ার কথা ছিল না, তাদের সঙ্গে দেখা হয়